হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের আমি তোমাদের রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা এই চ্যাপ্টার থেকে এমসিকিউ বেসড কোয়েশ্চেনগুলো ডিসকাস করব। তো যাদের মনে হবে যে কোয়েশ্চেন এই ক্লাস তোমাদের কাছে ইম্পর্টেন্ট, তারা অবশ্যই ক্লাস মন দিয়ে শুনতে থাকবে। আর তোমরা জেনেছো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এখন যে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে বা সিলেবাসও টোটাল চেঞ্জ হয়েছে, তো সেখানে ফার্স্ট সেমিস্টারে প্রথমে তোমাদের এমসিকিউ টাইপস কোয়েশ্চেন থাকবে। আর সেই যত টাইপস এমসিকিউ এক্সাম ওরিয়েন্টেড সব কিছুই আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। তবে হ্যাঁ, তোমাদের যদি কনসেপচুয়াল ক্লাস প্রয়োজন হয় তবে তোমরা লিঙ্কে গিয়ে কনসেপচুয়াল ক্লাসগুলো দেখে নিতে পারো। তো যাদের এই ক্লাস সম্পর্কে বা এই ক্লাসগুলো পিডিএফ প্রয়োজন আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কিভাবে আমাদের কাছ থেকে পিডিএফ পাবে। সেই সলিউশন আমি তোমাদের বলে দেব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। আর যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক করে আমাদের ইন্সপিরেশন লেভেলটাও বাড়াতে থাকবে। আর যদি মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করতে চাও তো অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের আরও অনেক বেশি করে মোটিভেট করতে পারো। কোয়েশ্চেন নাম্বার 25। একটি যৌগে ম্যাগনেসিয়াম 21.9%, ফসফরাস 27.8%, অক্সিজেন 50.3% উপস্থিত আছে। যৌগটির সরলতম সংকেত কি হবে? তো সরলতম সংকেত নির্ণয় করার জন্য আমাদের আগে সেই ছক করে নিতে হবে। কি কি দেওয়া আছে? ম্যাগনেসিয়াম 21.9, Mg 21.9, ফসফরাস 27.8, অক্সিজেন 50.3। আচ্ছা, এই যে ছক ওপরে কি লেখা হবে সেটা তোমরা ক্লাসের ভিডিও থেকে, যদি ক্লাসের ভিডিও দেখো অবশ্যই জানতে পেরে যাবে। তো এখান থেকে তাহলে অক্সিজেন, একে কি করতে হবে? ম্যাগনেসিয়ামের পারমাণবিক গুরুত্ব 24, ফসফরাসের 31, অক্সিজেনের 16। তাহলে এবার ডিভাইড করব 21.9 ডিভাইডেড বাই 24, 0.9, 27.8 ডিভাইডেড বাই 31, 0.89, 50.3 divided by 16, 3.14। তাহলে এদের মধ্যে ছোটকে ছোট হচ্ছে এইটা 0.89। তো সবাইকে যদি ডিভাইড করা হয় এটা 1 হবে, 0.9। আচ্ছা, এক্স্যাক্ট নিয়ে নিচ্ছি, 21.9 ডিভাইডেড বাই 24, 9 এটা 1 আছে, ডিভাইডেড বাই 0.89, 1.02, এটা 1, এটা 3.89, তাহলে 3.5। এবার এদেরকে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে যেতে হবে, 3.52 পূর্ণ। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে ম্যাগনেসিয়াম 1.02 বা 1, ফসফরাস 1.0, আর এটা দেখা যাচ্ছে 3.5। তো এদেরকে যদি আমরা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে মাল্টিপ্লাই করি, মানে পূর্ণ সংখ্যার সরল অনুপাতে নির্ণয় করতে চাই, কি করতে হবে? 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, দেখো কি পাওয়া যাবে? এটা 2, এটা 2, এটা অ্যাপ্রক্স 7, 3.52 বা অ্যাপ্রক্স 7ই আসবে। তো এখান থেকে আমরা কি জানতে পারলাম? ম্যাগনেসিয়ামের সংখ্যা Mg, ফসফরাস, অক্সিজেন 2:2:7। তো যৌগের সংকেত কি হবে? Mg, যৌগের সংকেত হবে Mg 2p2O7। তাহলে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার, 25 অপশান এ। ঠিক আছে। নেক্সট 26।
একটি যৌগে এক্স ও ওয়াই এর আপেক্ষিক পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 0.25 এবং 0.5। যৌগের স্থূল সংকেত কি হবে? স্থূল সংকেত নির্ণয় করার জন্য কি করতে পারি আমরা? এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে। এক্স এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 0.25, ওয়াই এর দেওয়া আছে 0.5। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো ভালো করে, পারমাণবিক সংখ্যা মানে পরমাণুর সংখ্যা কত দেওয়া আছে। দেখো এক্স এর আছে কত? 0.25, ওয়াই এর কত আছে? 0.5। তো এখান থেকে যদি বলতে পারি এক্স এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে দেওয়া হয় তাহলে 5 এর সাথে ইকুয়াল হবে। মানে একে আমরা অণুর সংখ্যা যদি সমান করতে চাই কি করব? এক্স ইকুয়াল টু কত? 0.25 ইন্টু 2 আর ওয়াই 0.5। তো এখান থেকে পাওয়া যাবে 0.5 আর 0.5। তাহলে x2 y অপশন হবে কোয়েশ্চেন নাম্বার 26, অপশন হবে বি। নেক্সট দেওয়া আছে এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব 1.78 গ্রাম পার লিটার। গ্যাসটির 1 মোল পরিমাণের ভর কত? অর্থাৎ 1 মোল পরিমাণের ভর বলতে মোলার ভরের কথা বলা হয়েছে। তো মোলার ভর নির্ণয় করার জন্য কি করতে পারি আমরা? এসটিপিতে মোলার ভর মানে কি? 1 মোলের ভর এখানে দেওয়া আছে 1 গ্রাম পার লিটার। 1 লিটার গ্যাসের ভর কত দেওয়া আছে? 1.78 গ্রাম। তাহলে 22.4 লিটার গ্যাসের ভর কি হবে? 22.4 ইন্টু 1.78 গ্রাম। ক্যালকুলেট করলেই অ্যান্সার হয়ে যাবে 22.4 ইন্টু 1.78। থার্টি নাইন পয়েন্ট এইট সেভেন। তাহলে 39.87 মানে 39.9 গ্রাম। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি আছে? 28 দেখো, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মেলাতে হবে। বলা হয়েছে 28 গ্রাম HE কত মোল হবে? HE মানে 28 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 4 অর্থাৎ 7 মোল। তাহলে এর সঙ্গে ম্যাচ করবে 2, কোন অপশান আছে? একমাত্র অপশান ডি এর সঙ্গে ম্যাচ করবে। তবু আর একটা চেক করি, 46 গ্রাম এনে মানে তাহলে 46 ডিভাইডেড বাই এন এর কত? 23 মানে 2 মোল। অর্থাৎ অপশান বির সঙ্গে অপশান এ ঠিক আছে। তাহলে অপশান ডি হবে কারেক্ট। আমি বাকিগুলো করে দেখালাম না, মানে 60 গ্রাম ক্যালসিয়াম আর 27 গ্রাম অ্যালুমিনিয়াম, এটা তোমরা নিজেরা ক্যালকুলেট করবে। নেক্সট আসি, 100 পরমাণু হাইড্রোজেনের ভর কত? 100 পরমাণু হাইড্রোজেনের ভর কত? তাহলে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক হাইড্রোজেনের ভর কত? হাইড্রোজেনের ভর কত হয়? 2 গ্রাম নিশ্চয়ই। আণবিক গুরুত্ব 2, তাহলে একটির ভর কত হবে? 2/6.022 ইন্টু 10⁻23। এটা কিসের ভর? এত সংখ্যক অণুর ভর। তাহলে একটি অণুর ভর পাওয়া গেল, কিন্তু প্রশ্নে কি দেওয়া আছে? 100 পরমাণু হাইড্রোজেনের ভর। 100 পরমাণু মানে কতগুলি অণু? আমরা জানি হাইড্রোজেন 2টো পরমাণু মিলে একটা হাইড্রোজেন অণু গঠন করে থাকে। তাহলে একটি অণুর ভর যদি এটা হয়, তাহলে 100টি পরমাণু মানে কি? 50টি অণুর ভর। তো এখানে আমরা লিখে দেব 50টি হাইড্রোজেন অণুর ভর কত হবে? 2 ইন্টু 50 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23। তাহলে এখান থেকে হবে কত? 100 6.022 ইন্টু 10⁻23। তাহলে 100 ডিভাইডেড বাই
6.022, তাহলে 16.60 ইন্টু 10⁻⁻23। অপশান দেখি। আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে অপশান একটা মিলছে, অপশান বি 1.66 ইন্টু 10⁻⁻22 আছে, তো এটাই হবে। যদি 16.60 ইন্টু 10⁻⁻23 ইন্টু 10 ডিভাইডেড বাই 10 করা হয়, 1.6 ইন্টু 10⁻⁻22 হবে অ্যান্সার। তাহলে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 30, 50 গ্রাম CuSO4 এ Cu এর পরিমাণ কত? 50 গ্রাম CuSO4, তাহলে CuSO4 এর মধ্যে আগে CuSO4 এর আণবিক গুরুত্ব নির্ণয় করতে হবে। গ্রাম CuSO4, তো CuSO4 এর মোট পরিমাণ কত? কপার 63.5 আর সালফার 32, অক্সিজেন 64। (159.5), তাহলে 159.5 গ্রামের মধ্যে কপার কত আছে? কপার আছে 63.5 গ্রাম, তাহলে 63.5 ডিভাইডেড বাই 159.5, 59.5 ইন্টু বলা হয়েছে 50 গ্রামের মধ্যে কত থাকবে, তাহলে 63.5 ডিভাইডেড বাই 159.5 ইন্টু 50, 19.9 গ্রাম। তারপর আসি 31, 1.6 গ্রাম মিথেনে মোট ইলেকট্রনের সংখ্যা কত? 1.6 গ্রাম মিথেন, তাহলে আগে 1.6 গ্রাম মিথেন মোলে নিয়ে যেতে হবে, কারণ আমরা জানি যদি প্রদত্ত ভর থেকে কণার সংখ্যা নির্ণয় করতে হয় আমাদের আগে নির্ণয় করতে হবে মোল। তাহলে 1.6 গ্রাম সমান কত মোল হবে? 1.6 ডিভাইডেড বাই 16 মোল, তাহলে 0.1 মোল CH4। এবার জানি 1 মোল CH4 এ কতগুলো অণু আছে? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু আছে। এবার একটা CH4 অণুর মধ্যে কতগুলো ইলেকট্রন জানতে চেয়েছে। ইলেকট্রন কত হবে? কার্বনের ইলেকট্রন সংখ্যা 6, হাইড্রোজেনের 1 ইন্টু 4, মানে টোটাল 10টি ইলেকট্রন রয়েছে এক অণু CH4 এর মধ্যে। তো 1 মোল মিথেনের মধ্যে কত সংখ্যক অণু আছে? 6.022 ইন্টু 10⁻23, তাহলে এখান থেকে 0.1 মোল সমান কত হবে? তাহলে 0.1 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক। এইবার তাহলে 0.1 মোলের মধ্যে এত সংখ্যক কি অণু, আবার একটি অণুর মধ্যে 10টি ইলেকট্রন থাকে, তাহলে একে যদি আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিই কি পাবো? 23 ইন্টু 10 করে দিই, তাহলে সেই ঘুরে একই অ্যান্সারই আমরা পাবো, 23 সংখ্যক ইলেকট্রন আছে। তো অপশান দেখব, অপশান আছে এ 6.022 ইন্টু 10⁻23। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32, 0.48 গ্রাম কোনো যৌগে 0.192 গ্রাম বোরন এবং 0.22 গ্রাম অক্সিজেন আছে। যৌগে আচ্ছা শতকরা পরিমাণ কত? মানে বোরনের এবং অক্সিজেনের শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। তো যদি নির্ণয় করি 0.48 গ্রাম, মোট কত আছে? 0.48, এটা কোয়েশ্চেন নাম্বার কত? 32। 0.48 গ্রাম যৌগ, বোরন আছে কত? 0.192 গ্রাম, তাহলে 0. ইন্টু 100,
কিভাবে শতকরা নির্ণয় করি? প্রদত্ত ভর ডিভাইডেড বাই যৌগের ভর ইন্টু 100। তো এখানে বোরন বলেছে, তাহলে এখানে লিখব পার্সেন্টেজ অফ বোরন। কত আছে ক্যালকুলেট করলে কি পাবো? 0.192 ডিভাইডেড বাই 0.48, তাহলে এটা 40%। যদি বোরন 40% হয়, অক্সিজেন অবশ্যই 100 মাইনাস 40 কত হবে? 60%। ক্লিয়ার? এই পর্যন্ত দেখে নাও। এইবার আসি কোয়েশ্চেন নাম্বার 33। 40 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এবং 40 গ্রাম HCl এর বিক্রিয়ায় লিমিটিং রিয়েজেন্ট কে হবে? কোয়েশ্চেন নাম্বার 33। তো লিমিটিং রিয়েজেন্ট যদি আমাদের ক্যালকুলেট করতে হয় কি করে পাবো? CaCO3 এবং HCl এর বিক্রিয়া লিখব। CaCO3 প্লাস HCl, একটু আগেই এটা সলভ করেছি। কি পাবো? CaCl2 প্লাস H2O প্লাস CO2। তো এখান থেকে নির্ণয় করতে হবে 40 গ্রাম CaCO3। আমরা জানি কত হবে আণবিক গুরুত্ব CaCO3 নির্ণয় করলে পাবো 100 গ্রাম। HCl ব্যালেন্স করার জন্য 2 দিতে হবে। তো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণরূপে বিক্রিয়া করে কত গ্রাম? এটা হবে 2 ইন্টু 36.5 গ্রাম। তাহলে 100 গ্রাম CaCO3 সম্পূর্ণরূপে বিক্রিয়া করে 2 ইন্টু 36.5 গ্রাম HCl এর সঙ্গে। ঠিক আছে? তো এখান থেকে 40 গ্রাম HCl এবং 40 গ্রাম CaCO3, আমরা যদি 40 গ্রাম CaCO3 নিয়ে হিসাব করি তাহলে কি পাবো? 2 ইন্টু 36.5 ডিভাইডেড বাই 100 ইন্টু 40। তা এখান থেকে পাওয়া যাবে 2 ইন্টু 36.5 ডিভাইডেড বাই 100 ইন্টু 40, অর্থাৎ 29.2 গ্রাম HCl। বা বলতে পারি যদি 40 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় তাহলে কত পরিমাণ HCl প্রয়োজন? 29.2 গ্রাম HCl প্রয়োজন। কিন্তু এখানে দেখা যাচ্ছে HCl এর পরিমাণ কত দেওয়া আছে? 40 গ্রাম। তাহলে অবশ্যই HCl কোনোভাবে লিমিটিং রিয়েজেন্ট হতে পারে না। কারণ কি? লিমিটিং রিয়েজেন্ট হলো সেই রিয়েজেন্ট যার পরিমাণ আমাদের বিক্রিয়া মাধ্যমে প্রয়োজনের তুলনায় কম পরিমাণে উপস্থিত থাকে। তো এখানে আমাদের HCl প্রয়োজন কত? 29.2 গ্রাম, কিন্তু দেখা যাচ্ছে HCl উপস্থিত আছে কতটা? 40 গ্রাম। তাহলে HCl কোনোভাবেই লিমিটিং রিয়েজেন্ট হতে পারে না। তো কি করতে পারি আমরা? তাহলে লিমিটিং রিয়েজেন্ট হবে নিশ্চয়ই 40 গ্রাম এই ক্যালসিয়াম কার্বনেট এখানে লিমিটিং রিয়েজেন্ট হবে। তো অপশান হবে এ। এবার যদি তোমরা চাও ক্যালকুলেশন ঘুরিয়ে করবে তো সেটা আমি করে দিচ্ছি। ক্যালকুলেশন ঘুরিয়ে করে দিচ্ছি কিভাবে? মানে এখান থেকে আমরা যদি লিখি 2 ইন্টু 36.5 গ্রাম HCl প্রয়োজন হয়, কি হবে? 100 গ্রাম CaCO3 সম্পূর্ণভাবে বিক্রিয়া করানোর জন্য। তাহলে 1 গ্রাম HCl, 1 গ্রাম HCl কি হবে? 100 ডিভাইডেড বাই 2 ইন্টু ডিভাইডেড বাই 36.5। তাহলে তাহলে 100 ডিভাইডেড বাই 2 ইন্টু 36.5 ইন্টু 40।
তাহলে 54 দেখতে পাচ্ছি 54.7 গ্রাম CaCO3 প্রয়োজন। কি ক্লিয়ার হয়েছে? তো যদি 40 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় কিসের? ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথরের, তাহলে 54 গ্রাম চুনা পাথর প্রয়োজন। কিন্তু আমাদের সাপ্লাইয়ের দেওয়া হয়েছে মাত্র 40 গ্রাম। তো এখান থেকে বলতে পারি লিমিটিং রিয়েজেন্ট হলো অবশ্যই ক্যালসিয়াম কার্বনেট। তাহলে অ্যান্সার হবে 33, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তোমরা যারা এখনও পিডিএফ নাওনি অবশ্যই তোমরা আমাদের যারা পিডিএফ চাও এই কোয়েশ্চেনগুলোর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিভাবে তোমরা পিডিএফ পাবে, সেটা আমরা বলে দেব বা লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। তো নেক্সট আসি কোয়েশ্চেন নাম্বার 34 বলা হয়েছে 50 ml 0.5 মোলার HCl ও 0.25 মোলার HCl এর 150 ml দ্রবণ মিশিয়ে মোট 250 ml দ্রবণ প্রস্তুত করা হলো। তাহলে কি কি মেশানো হয়েছে? 50 ml 0.5 মোলার HCl, 50 ml 0.5 মোলার HCl, তার সঙ্গে 150 ml প্লাস 150 ml 0.25 মোলার 0.25 মোলার HCl দ্রবণ। আচ্ছা, মোট দ্রবণ বলা হয়েছে কত? 250 ml, মোট দ্রবণ 250 ml। তো এখান থেকে যে ফর্মুলা আমরা জানি কি, V1S1 প্লাস V2S2 ইকুয়াল টু S1 প্লাস S2 ইন্টু V2, বা ঘুরিয়ে লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, S1 প্লাস S2 ইন্টু V1 প্লাস V2। তো এখানে V1 প্লাস V2 নয়, টোটাল ভলিউম দ্রবণের বলে দিয়েছে কত? 250 ml বলে দিয়েছে। আমরা ওখানে আর V1 V2 লিখবো না। এইবার প্রশ্ন হচ্ছে S1 আর S2 কত হবে? V1 দেওয়া আছে 50 ইন্টু 0.5, V2 দেওয়া আছে 150 ইন্টু 0.25। তাহলে এখান থেকে আমরা বলতে পারি S1 S2 মানে S ইন্টু 250, তাহলে S ইন্টু 250, বা S ইকুয়াল টু কী হবে? এটা ক্যালকুলেট করলে কত হবে? তাহলে 5 5 25, 50 ইন্টু 0.5 প্লাস 150 ইন্টু 0.25, তাহলে 62 পয়েন্ট। তাহলে এখান থেকে পেলাম 62.5 বা 250 ইন্টু S ইকুয়াল টু, তাহলে S ইকুয়াল টু কী হবে? 62.5 ডিভাইডেড বাই 250 ডিভাইডেড বাই 250, তাহলে 0.25 মোলার। কিভাবে করা হলো? মানে যদি দুটো আলাদা আলাদা মাত্রার দ্রবণ থাকে তো তাদের আমরা কি করব? যোগ করব। V1S1 V2S2। দেখো এটা প্রথম দ্রবণের আয়তন, প্রথম দ্রবণের গাঢ়ত্ব, দ্বিতীয় দ্রবণের আয়তন, দ্বিতীয় দ্রবণের গাঢ়ত্ব সমান কি হবে? মোট গাঢ়ত্ব ইন্টু মোট দ্রবণের আয়তন। তাহলে এখানে যে গাঢ়ত্বটা পেয়েছি এটাকে আমরা যোগ করে S1 S2 নয়, এটাকে আমরা S লিখব। মানে অ্যাকচুয়ালি বোঝানো এটা যে S1 S2 যোগ করে দিলে হবে না, এখানে দ্রবণের গাঢ়ত্ব আমরা কিভাবে পাবো? তো এই ফর্মুলাটাই লিখবে। এটাই তোমাদের, এই ফর্মুলায় যদি ম্যাথ করে থাকো তাহলে অবশ্যই ঠিক হবে।